আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন সংবাদ পর্যালোচনায়। আমি আছি মিম আক্তার জেরিন, সঙ্গে আছে নাহিদুল ইসলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে মমতা ব্যানার্জি হেরে যেতে পারেন এমন আভাস মিলেছে। কেন এমন ফল এবং কতটা বিশ্বাসযোগ্য? ধারণা করা হচ্ছিল যে বিজেপি ভালো করবে। কিন্তু এখন বুথ ফেরত যে জরিপটা, সেই জরিপে দেখা যাচ্ছে যে তিনি হেরেও যেতে পারেন। এবং ১৫ বছর ধরে মমতা ব্যানার্জি সেখানকার মুখ্যমন্ত্রী এবং তার সময়ে পশ্চিমবঙ্গে অনেক উন্নয়নও হয়েছে। কিন্তু অনেক ধরনের বিতর্ক আছে তাকে নিয়ে। বিশেষ করে দুর্নীতিসহ নানান ধরনের অভিযোগ আছে। তো সেই আর অন্যদিকে যিনি ক্ষমতাসীন থাকেন তার বিরুদ্ধে একটা মনোভাব সাধারণ মানুষের মধ্যে থাকেই। তো সব মিলিয়ে এই বুথ ফেরত জরিপে যে ফলাফল আসছে এটাকে এখনই অকট্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। ৪ মে মূলত ফলাফল প্রকাশ করা হবে। বুথ ফেরত জরিপ আসলে বুথ থেকে মানে ভোট শেষ হয়ে যাওয়ার পর এক ধরনের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা এই ধরনের জরিপ পরিচালনা করে। এর আগে ভারতের ক্ষেত্রে দেখা গেছে যারা এই জরিপ পরিচালনা করেন তাদের অনেকেই তো আসলে বিভিন্ন দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড। যে কারণে এবং ফান্ডও তারা দেয় এরকম বলা হয়। সুতরাং এটা নিয়েও একটা দুর্নীতি আছে। মানে যে দল টাকা দেবে সেই দলের পক্ষে বুথ ফেরত জরিপের ফলাফল দেখিয়ে দেওয়া, এই ঘটনাগুলো ভারতে ঘটে। এবং বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে ভারতের এখন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলকে অনেক বেশি আসন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তিনি দেখা যায় তার থেকে অনেক অনেক কম আসন কম পেয়েছেন পেয়েছে। এবং অনেক এক্সিট পোল ভুল প্রমাণ হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এর আগে ২০২১ সালের যে নির্বাচন হয়েছিল সেখানেও দেখা গেছে যে বুথ ফেরত জরিপের সঙ্গে বাস্তবতার মিল নেই। তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জির যে দল সেই দল অনেক বেশি ভালো করছে, এরকমটি আমরা দেখেছি। সুতরাং এই বুথ ফেরত জরিপকে একেবারে গ্রহণযোগ্য আর একেবারে উড়িয়ে দেওয়ার কিছু নেই, কারণ মোটা দাগে একটা মিশ্র ফল আমরা সেখানে দেখছি। বেশ কয়েকটা জরিপে দেখানো হচ্ছে যে বিজেপি সেখানে ক্ষমতায় আসবে, অন্যদিকে অনেকগুলোতে আবার তৃণমূল কংগ্রেস যেটা এখন ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জির দল, তাদেরকে বিজয়ী ঘোষণা দেখা হচ্ছে। তবে এটা সত্য যে তিনি যদি হেরে যান তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না, এই অর্থে যে তাহলে এতদিন ধরে যে বিভাজনের রাজনীতি বিজেপি করেছিল সেই রাজনীতির আসলে একটা জয় হবে সেখানে। মমতা ব্যানার্জি কোনো সন্দেহ নেই, তিনি তার সরকার নানাভাবেই বিতর্কিত অনেক কাজকর্ম করেছে। বিশেষ করে উন্নয়ন এবং কর্মসংস্থানের প্রশ্নে এক ধরনের বলা হচ্ছে যে সেখানে সেভাবে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হয়নি। আবার কিছু কিছু তার যে প্রকল্প সেগুলো প্রশংসিত হয়েছে, যেমন লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প তারা নিয়েছিল, সেই প্রকল্প অনুযায়ী নারীদেরকে মাসে মাসে অর্থ সহায়তা দেওয়া হতো। এ ধরনের প্রকল্প নিয়ে অর্থনীতিবিদরা অবশ্য প্রশ্ন তোলেন যে সরাসরি টাকা দেওয়াটা কতটা যৌক্তিক, কিন্তু এই প্রকল্পগুলো সেখানে জনপ্রিয় হয়েছিল এবং নারীরা এই মমতা ব্যানার্জিকে কিন্তু গণহারে ভোট দিয়ে থাকেন। মুসলিমদেরও একটা ভোট তিনি পেয়ে থাকেন, কিন্তু এবার এতটা বিভাজন হয়েছে যে সেই ভোট হয়তো তিনি পাননি। সে কারণে বুথ ফেরত জরিপে এরকম একটি ফলাফল দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের জন্য এটা একটা আবার অন্যরকম চ্যালেঞ্জের কারণ। যদি মমতা পিছিয়ে যান তাহলে এর পেছনে রাজনৈতিক কারণটা কি হতে পারে? কারণ হতে পারে যে বিজেপি যে মূল কারণ, যেটা যত যাই ঘটুক না কেন, মূল কারণ তো আসলে বিজেপি যে ধরনের রাজনীতি করে সেই রাজনীতির সঙ্গে প্রথাগত পন্থায় মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে এবং সময় লাগে মানুষের বোঝাতে। বিজেপি রাজনীতি করে হিন্দু মুসলিম বিভেদের একটা রাজনীতি করে তারা। বাংলাদেশ ইস্যু একটা বড় সেখানে ঘটনা, কারণ তারা বোঝাতে চায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানে ঢুকে তাদের কর্মসংস্থান নিয়ে নিচ্ছে, তাদের অর্থগুলি নিয়ে নিচ্ছে। এটা বাস্তবে এটার কোনো আসলে ভিত্তি নেই। তো একটা হচ্ছে এই যে বিভেদের রাজনীতি, প্রতিপক্ষ বা প্রতিবেশী দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করে এক ধরনের জুজুর ভয় দেখানো, এই রাজনীতি করেই কিন্তু বিজেপি ক্ষমতায় আছে। এবং এই বিভাজনের রাজনীতিটা যখন একটা সমাজে বা রাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষ ওই রকম শিক্ষা দীক্ষা থাকে না, তখন এইগুলো খুব চলে আর কি। তো বিজেপি এটার উপর ভর করেই তারা টিকে আছে এবং দেখা যাচ্ছে যেসব রাজ্যে মোটামুটি শিক্ষিত মানুষ বেশি সেসব জায়গায় বিজেপি ভালো করছে না। তামিলনাড়ুতে ভালো করছে না, কেরালায় ভালো করছে না। পশ্চিমবঙ্গে কিন্তু যথেষ্ট মানে শিক্ষা দীক্ষায় তারা এগিয়েছে, কিন্তু ওই তামিলনাড়ু কিংবা কেরালার মতো সেখানে না। অন্য অনেক রাজ্যের থেকে তারা এগিয়ে শিক্ষা দীক্ষায়, কিন্তু আর হিন্দু মুসলিম বিভেদ যেটা আছে সেটা তো আছেই। সুতরাং এই বিভেদে যে রাজনীতি এটা পশ্চিমবঙ্গে রোল প্লে করছে, কারণ যেই বিজেপি এখন গত সরকারে যারা ৭৭টি আসন পেয়েছিল, এবার তারা ১০০-র বেশি আসন পেয়ে যেতে পারে যদি হারেও। তারপরও মানে মমতা যদি ক্ষমতায় যানও তাও খুব অল্প মার্জিনে তিনি যাবেন, এরকম একটা আভাস আছে। আবার অনেকে বলছেন যে ঝুলন্ত পার্লামেন্ট হবে, মানে অর্থাৎ সেখানে কোনো দলই নির্ধারিত যে সংখ্যা, ম্যাজিক সংখ্যা যেটা দরকার ক্ষমতা যাওয়ার জন্য, ১৪৮টি আসন দরকার, ২৯৪টি মোট আসন, সেখানে ১৪৮টি দরকার, এটা কোনো দলই পাবে না। ফলে একটা ঝুলন্ত অবস্থা হবে, জোট বেঁধে হয়তো বা কাউকে দল সরকার গঠন করতে হবে, সেরকমটি হওয়ার চান্স অনেকে দেখছেন। তো মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমেছে, একটা হচ্ছে তিনি ক্ষমতাশীল সেটা একটা কারণ, আর দুই হচ্ছে যে এই বিভেদের রাজনীতির সঙ্গে তিনি পেরে উঠবেন না, কারণ মমতা যতই নেতিবাচক অবস্থা তার থাকুক না কেন, তিনি অন্তত এই হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি তিনি করেন না। তবে বিভেদের রাজনীতি যারা করে তাদের সঙ্গে কিন্তু পেরে ওঠা অনেক কঠিন।
সেই জায়গাটাই মমতা অনেক পিছিয়ে আছেন। তো এবার যদি বিজেপি সেখানে ক্ষমতা গ্রহণ করে, সেটা খুব যে বিস্ময়কর কিছু হবে এমন না, এরকমটি হয়ে যেতে পারে। ইরানের সর্বশেষ প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি শান্তি আলোচনা ভেস্তে যাচ্ছে? এই ইরান সর্বশেষ কিন্তু 2 দফায় প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানে গিয়ে একটা প্রস্তাব দিয়েছিল, আবার তারা সেটাকে একটু রিফাইন করে চেঞ্জ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়ার প্রেক্ষাপটে আরেকটা দিয়েছিল। তো সেটাও নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং নাকচ বলতে পর্দার আড়ালে কিন্তু অনেক ঘটনা তো এখন ঘটছে। ট্রাম্প নিজেই একটা সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের দিক থেকে তাকে যে প্রস্তাব দেওয়া ছিল সেখানে মোটামুটি 3টা বিষয় স্পষ্ট ছিল। 3 নম্বর ধাপটি নিয়ে এখানে মূলত সমস্যা। প্রথম ধাপটি হচ্ছে যে ইরান বলেছিল যে এই মুহূর্তে যত প্রকার হামলা বা যুদ্ধ আছে বন্ধ করতে হবে, অর্থাৎ ইরানের ভিতরে হামলা বন্ধ করতে হবে এবং লেবাননে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আর হামলা চালানো হবে না, এই গ্যারান্টি দিতে হবে। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী খুলতে হবে এবং এখনই হরমুজ প্রণালী খোলার জন্য যুক্তরাষ্ট্র ইরানের উপর বন্দরগুলোর উপরে যে নৌ অবরোধ দিয়ে রেখেছে এটা তুলে নিতে হবে এবং হরমুজ প্রণালী কিভাবে চলবে ভবিষ্যতে এটা নিয়ে একটা কাঠামো তৈরির কথা ইরান বলেছে। এটা হলো দ্বিতীয় একটা স্তর। আর 3 নম্বরে হচ্ছে যে ইউরেনিয়াম যেটা আছে সেটা, যে আপাতত ইউরেনিয়াম নিয়ে আলোচনা হবে না, ওই 1 এবং 2 যেটা বললাম আমি, এই দুটো বিষয় যখন আলোচনায় অগ্রগতি হবে তখন 3 নম্বরটা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হচ্ছে ইরান। কিন্তু ট্রাম্প বলছেন যে না, আগে 3 নম্বরটা সমাধান হতে হবে, অর্থাৎ ইউরেনিয়ামের কি হবে, পারমাণবিক অস্ত্র নিয়ে কি হবে, এইটার সমাধান আগে হতে হবে। এবং বরাবর তিনি সেটাই চেয়ে আসছেন। ফলে এই পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম ইস্যুটাই মূলত আটকে আছে। ট্রাম্প বলছেন যে 3 নম্বরটা আগে সমাধান হলে বাকি দুইটার সমাধান হবে, আর ইরান বলছে প্রথম দুইটার যদি একটা সমাধান হয় এবং দীর্ঘমেয়াদে যদি ইউরেনিয়াম বা পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তারা পিছিয়ে দেয় তাহলে সেটা হতে পারে। ইরানের দিক থেকে অনেকটা কৌশলী একটা পদক্ষেপ এটা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র পক্ষ থেকে সেটাকে সাড়া দেওয়া হয়নি। তারা আগে আসলে পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়ামের সমাধান চান। এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের যে 1.5 ঘন্টার একটা ফোনালাপ হয়েছে সেখানেও এই প্রসঙ্গে আলোচনা হয়েছে যে রাশিয়ার কাছে এই ইরানের ইউরেনিয়াম তাদের জিম্মায় দেওয়া যায় কিনা, রাশিয়ার জিম্মায় দেওয়া যায় কিনা। ট্রাম্প এই বিষয়টা অবশ্য উড়িয়ে দেননি, তিনি বলছেন যে এরকমটি হলে হতে পারে। তবে সব মিলিয়ে এর সম্ভাবনা আসলে কতটা, মানে বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ কতটা হবে, এ ধরনের শর্ত আসলে দুই পক্ষের জন্য প্রতিপালন করারই নানান ধরনের জটিলতা আছে। মানে আলোচনার দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে, না, নাকি দর কষাকষি চলছে? দর কষাকষি তো চলছে, আলোচনার দরজা প্রকাশ্যে বন্ধ হয়ে গেছে কিন্তু পর্দার আড়ালে চলছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ট্রাম্প নিজেও বলছেন আমাদের টেলিফোনের লাইন খোলা, তারা যে কোনো সময় চাইলে আমাদের ফোন দিতে পারেন, কথা বলতে পারেন। তার মানে ব্যাক চ্যানেলে বা পর্দার আড়ালে নানা রকমের তৎপরতা আছে এই যুদ্ধ থামানোর। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় 38 জন গ্রেফতার হলেও অনেকে এখনো শনাক্ত হয়নি। তো কিভাবে দেখছেন বিষয়টি? আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত। আমি আসলে এই ধরনের ঘটনা, যে একটা পত্রিকায় অফিসে ঢুকে আপনি সেখানে আগুন দিয়ে দেবেন সেখানে, এবং সে মানুষগুলোর প্রাণহানিও করতে পারতো সাংবাদিকদের এখানে। তো সাংবাদিকদের কাজ তো সবসময় ঝুঁকিপূর্ণ আমরা দেখি। তো দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে ঢুকে যে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছিল, এরপর তো স্বাভাবিকভাবেই সেখানকার যারা জড়িত, এবং সিসিটিভি ক্যামেরা বিভিন্ন ধরনের ফুটেজে দেখা যাচ্ছে যে কারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। তো মোটামুটি এই প্রথম আলোর খবরেই জানা যাচ্ছে যে 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অনেকেই শনাক্ত হয়নি বা গ্রেপ্তার হয়নি। তার মানে যারা এই দায়িত্বে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা খুব সিনসিয়ারিটির পরিচয় এখানে দিচ্ছেন না। কারণ এই যুগে আসলে যদি সিসিটিভি ক্যামেরায় ধরা নাও পড়ে, ভিডিও ফুটেজে নাও দেখা যায়, আপনার তো হামলাকারীকে ধরতে হবে। আর একটা পত্রিকায় হামলা মানে এটা একটা ভয়ানক ঘটনা, আসলে আমরা তো কল্পনাও করতে পারি না। কারণ গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তো সেই রকম দুইটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমে ঢুকে হামলা চালানো হয়েছে, সেই হামলার তদন্তে বিচারে এরকম যে শিথিলতা, এটা তো গ্রহণযোগ্য না। তদন্ত হচ্ছে, তাই তদন্তে ধীরগতি কেন? এটাই তো প্রশ্নের জায়গা, যে তদন্তে ধীরগতি কেন হবে? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আপনি এরকম ঘটনায় তো খুব দ্রুত অপরাধীদের ধরে ফেলতে হবে। কারণ এখানে তো এটা তো অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, শুধু যে গণমাধ্যমে হামলা হয়েছে তা না। কারণ সেদিন যে ডেইলি স্টার প্রথম আলো যেভাবে হামলা ভাঙচুর আগুন দেওয়া হয়েছে, তাদের তো যদি আমাদের অনেক সহকর্মী সেখানে আটকা পড়েছিলেন এবং তারা যদি সেখান থেকে বের হতে না পারতেন, জীবন প্রাণহানির একটা জায়গায় তারা চলে গেছিলেন। তো সেই অ্যাটেম্প টু মার্ডার বা এত বড় একটা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আসলে কেন এরকম ভাবে একটা নীরবতা, এটা খুবই রহস্যজনক আমার কাছে মনে হয়। এবং সরকার উচিত হবে যে এই বিষয়টি একেবারে খুব সিরিয়াসলি চেক করা। গণমাধ্যমে হামলা তো চারটিখানি কথা না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য। এটা কি মত প্রকাশের উপর বাধার বার্তা দিচ্ছে? বাধা তো মত প্রকাশের সবসময়ই আছে, এবং এখন যে মত প্রকাশ, এখন তো মত প্রকাশ করা তো যায় না। মত যার পক্ষে থাকে, সরকারের পক্ষে যেটা থাকে সরকার ওই মত প্রকাশের বিষয়ে সোচ্চার থাকে, সরকারের বিপক্ষে যেটা যায় সেটার সরকার পছন্দ করে, সব সরকার আমরা সেটাই আমরা দেখি। তো এটা তো মত প্রকাশের উপর বাধা শুধু না, এটা হচ্ছে এটা খুব ভয়ঙ্কর অপরাধ আসলে। শুধু মত প্রকাশে যে বাধা দিচ্ছি, আপনাকে নানা হেনস্থা করছি সেটা না, আপনার তো একেবারে প্রাণ নিয়ে টানাটানি। সাংবাদিকের উপরে আপনি ফিজিক্যালি আপনি হামলা করছেন, একটা গণমাধ্যমের উপরে আপনি
চরমতম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন, মববাজি করছেন। এই ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখিনি। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।